রহস্য গল্প চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ছোটদের জানাই ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আপনাদের সহযোগিতায় এতদূর আসতে পেরে অত্যন্ত ধন্যবাদ ও আনন্দিত। আপনাদের কাছে একটি আবেদন রইল, আপনাদের সহযোগিতায় 2K সাবস্ক্রাইব করার আবেদন রইল। চলুন দেরি করে না করে শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প নাম ব্যোমকেশ বক্সী অস্বাভাবিকা রহস্য। বেলা 8টা বেজে এখন প্রায় 8:45 বাজতে চলল। সপ্তাহের মাঝখানে এসে কর্মব্যস্ত এই শহরের অনেকক্ষণ বেলা পেরিয়ে গেছে। বেচারা ব্যোমকেশ তার শয়নকক্ষ থেকে অনেকক্ষণ হলো বেরিয়ে বৈঠকখানায় বসে এক মনে খবরের কাগজ পড়ছে। কুটিরাম গরম চা আর জলখাবার দিতে দেরি করছে দেখেও ব্যোমকেশ এখনও তার রুদ্ররূপ ধারণ করেনি। আজকাল সত্যবতীর বিরহে সে একটু বেশিই কাতর হয়ে পড়েছে বলে তার যে আচরণগত পরিবর্তন হয়েছে তা দেখে আমি অন্তত অবাক হইনি। এই ধরনের প্রেমরসবোধ লোকেদের জন্যই গুপ্তযুগের কবি কালিদাস একসময় যে মেঘদূত নামক কাব্যটি লিখেছেন তা আজকাল বুঝতে আর অসুবিধা হয় না। আমি তার ভাইয়ের মতো বন্ধু না বন্ধুর মতো ভাই, সেটা নিয়ে নতুন গড়ে ওঠা টোলগুলিতেও বেশ বিতর্ক জমে উঠতে পারে। তাই আর কিছুক্ষণ পর তাকে জ্বালাতন করব বলে মনস্থির করেছি। 1 সপ্তাহ হলো খোকার স্কুলের গরমের ছুটি শুরু হয়েছে বলে সত্যবতী এবং তার ভাই সুকুমার ও তার স্ত্রী কয়েকদিনের জন্য রাঁচি পাহাড়ে ঘুরতে গেছে। এরকম অবস্থায় ব্যোমকেশের বিরহের আগুনে আর একটু ঘি ঢালার জন্য আমি আর থাকতে না পেরে মৃদুস্বরে রসিকতা করে বললাম, আচ্ছা, আমাদের পুরন্দর পাণ্ডে এখন রাঁচির কাছে পালামৌ না রামগড় কোথায় যেন বদলি হয়েছে বলেছিলে না? তা আমরাও না হয় একবার ওখান থেকে কদিন যদি... আমার কথাটা শেষ হলো না। খবরের কাগজ থেকে ব্যোমকেশ এক বিরক্তিসূচক জ্বলন্ত দৃষ্টি নিয়ে আমাকে সবেমাত্র ভৎসনা করতে যাবে, ঠিক তখনই কে যেন আমাদের বাড়ির দরজায় সজোরে 3 বার ধাক্কা দিল। দরজা খুলেই দেখলাম এক বৃদ্ধ ভয়ার্ত কণ্ঠে ব্যোমকেশকে নাম ধরে ডাকছে। ব্যোমকেশ বাবু, ও ব্যোমকেশ বাবু। যদিও লোকটা আমাদের কিছুটা পরিচিত। ইনি হলেন আমাদের প্রতিবেশী মাঝবয়সী নবজীবন বাবু। ওনার আরেকটি পরিচয় হলো উনি আমাদের পাড়ার একটি অ্যালোপ্যাথিক ঔষধ দোকানের মালিক। দোকানটির লাগোয়া একটা অন্য ঘরে চুলে পাক ধরে যাওয়া এক বয়স্ক রিটায়ার্ড ডাক্তার চেম্বার খুলে প্র্যাকটিস করতে আরম্ভ করেছেন। ডাক্তার ভবানীচরণ বসু নামের সেই প্রাক্তন সরকারি চিকিৎসক একজন ক্যাম্পবেল মেডিকেল কলেজের সিনিয়র এমডি ও তার সাথে একজন স্বনামধন্য প্রফেসর হিসেবে রোগী ও ডাক্তারি ছাত্রছাত্রীদের উভয় মহলে বেশ পরিচিত নাম। বলা বাহুল্য, মাস 2 আগে ব্যোমকেশ তখন একটি তদন্তের কাজে এলাহাবাদ যাওয়ার সময় এক রাতে খোকার ভীষণ বমি ও পেট গরমের বাড়াবাড়ি হওয়ায় আমি আর থাকতে না পেরে এই ডাক্তারটির কাছেই গিয়েছিলাম। সে প্রয়োজনীয় ওষুধপত্র দিলে তার গুণেই খোকা খুব তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে। তারপর নিয়মিত প্রতিবেশী হিসাবে আমাদের দেখা সাক্ষাতের কারণে বন্ধুত্ব বেশ জমে ওঠে। সেই থেকে ব্যোমকেশ বাড়ি থাকলেই এই বয়স্ক ডাক্তারটির সাথে দাবা খেলায় বেশ আনন্দ পায়। ভদ্রলোক একজন নামকরা ডাক্তার হওয়ার সাথে বেশ দক্ষ দাবাড়ুও বটে, সেটা ব্যোমকেশ কয়েকদিন ওর সাথে খেলেই স্বীকার করেছে। আমাদের ঘরে ব্যোমকেশকে বসে থাকতে দেখে নবজীবনবাবু একটু স্বস্তি পেলেন। উৎকণ্ঠার সাথে কাঁদো কাঁদো মুখ করে বললেন, মানে ওই আপনারা দুজনে এখনই চলুন না। পাশের ডাক্তারবাবুটি খানিক আগে কে যেন গলায় গুলি করে চলে গেছে। বলুন দেখি কি হুলস্থুল কাণ্ড মশাই, সকালবেলায় কি অনাসৃষ্টি বলুন তো। ঝন্টুকে থানায় পাঠিয়ে সোজা এখানে আসছি, দোকান খুলতে গিয়ে দেখি এই অবস্থা। একবার ভাবুন দেখি, আমার তো ওপর তলায় বাস, তাও কিছু গুণাক করে টিপলাম না। ব্যোমকেশ তার ঘরে গিয়ে জামা কাপড় পাল্টাতে পাল্টাতে ভ্রু কুচকে চিন্তিত মুখে বলে উঠল, বেশ আশ্চর্যের ব্যাপার জানো।
আজকের কাগজে লিখেছে যে অ্যাটকিনস অ্যান্ড রজার্স নামে যে ওষুধের কোম্পানিটা আছে, তার এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তার পটলডাঙ্গার মেসে দুদিন আগে বিষ খেয়ে আত্মহত্যা করে। দুদিন ধরে মৃতদেহটি মেসেই পড়ে থাকতে থাকতে পচা দুর্গন্ধ বেরাতে শুরু করলে মেসের লোকেরাই পুলিশকে ডেকে এনে লাশ উদ্ধার করে। গতকাল ময়নাতদন্ত করে জানতে পেরেছে যে মৃতের গায়ে সেরকম কোনো ক্ষতচিহ্ন নেই, কিন্তু পাকস্থলীতে সামান্য কার্বোহাইড্রেট জাতীয় তরল আর প্রাণঘাতী ক্যাডমিয়াম বিষের নমুনা পাওয়া গেছে। মৃত্যুর আগে নাকি ছেলেটার রক্ত আমাশায় কাবু ছিল। তবে পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী আজ দৈনিক কাগজে বড় বড় করে লিখেছে যে এই অকাল মৃত্যুর কারণ হিসেবে জলশূন্যতা ও তার কারণে যে দুর্বলতা সেটা নাকি দায়ী। তবে এই খবরটা পড়ে ওঠার পরেই শুনছি যে পাড়ায় স্বয়ং এক ডাক্তারেরও অপঘাতে মৃত্যু। না হে অজিত, এত অল্প দিনের মধ্যে এরকম অদ্ভুত দুটি মৃত্যুর এত মিল খুব একটা দেখা যায় না। কিছু একটা খটকা লাগছে। আমরা তখনই ডাক্তারখানায় এসে দেখলাম যে থানা থেকে এখনও বড়বাবু এসে পৌঁছয়নি। পরিবর্তে থানার সেকেন্ড অফিসারটি দুইজন কনস্টেবলের সাথে এসে দোকান ও তার সাথে ফুটপাতের উৎসুক লোকজনকে সরিয়ে দিচ্ছে। বলা বাহুল্য, এই সাত সকালে এরকম আচমকা কাজে জড়িয়ে পড়ে তাদের গলার স্বর আর মেজাজ কোনোটাই খুব একটা ভালো নয়। নবজীবন বাবুর সাথে ব্যোমকেশকে দেখে অফিসারটি যে খুব একটা খুশি হলো না তা বুঝতে পারলাম। বোধহয় ঘটনাস্থলে ব্যোমকেশের আসা ও সম্ভবত রহস্যের জবনিকা পতন একসাথে ঘটে গেলে থানার বড়বাবুটির কৃতিত্ব কমে যাবে, আর তার সাথে দেরি করে আসার খবরটি যদি কোনোভাবে প্রচার হয়ে যায় তবে কমিশনারেটের বার্ষিক সিনপসিস রিপোর্টে সেটা চাউর হয়ে গেলে ব্যাপারটা একদমই ভালো হবে না। ব্যোমকেশ ঝুঁকে পড়ে তার গম্ভীর মুখে ও তীক্ষ্ণ দৃষ্টিতে মৃত ডাক্তারের ক্ষতস্থানটি অনেকক্ষণ ধরে দেখতে লাগলো। আমিও দেখলাম যে বন্দুকের গুলিটি চোয়ালের নিচ থেকে এমনভাবে ঢুকেছে যে ডাক্তারের প্রাণ বেরিয়ে যেতে বেশি সময় লাগে। ক্ষতস্থান থেকে বেরোনো রক্তের দাগ শুকিয়ে গেলেও ডাক্তারের বসার জায়গাটির আশেপাশে সম্ভাব্য মৃত্যুর কারণগুলো এখনও টাটকা রয়েছে। আমরা দুজনেই মৃতদেহটা দেখে বুঝলাম এটা কোনো সাধারণ হত্যাকাণ্ড না, বরং বয়স্ক ডাক্তারটির মৃত্যুর কারণ হলো আত্মহত্যা। ইতিমধ্যে ঘরের চারিপাশে চোখ বোলাতে বোলাতে ব্যোমকেশ হঠাৎ টেবিলের নিচে হাঁটু মুড়ে আবার বসে পড়ল। তারপর সে তার পকেট থেকে একটা রুমাল বের করে ডাক্তারের ওই টেবিলটির নিচ থেকে একটা ডাস্টবিন টেনে বার করে আনলো। তার ভেতরে হাত ঢুকিয়ে কিছু বাতিল দলা পাকানো কাগজ ছড়িয়ে একটা পুরনো আমলের কিন্তু সচল ওয়েবলি অ্যান্ড স্কট কোম্পানির বানানো 38 ক্যালিভারের একটি রিভলভার বার করে এনে তার মৃত্যুর সম্ভাব্য কারণটিকে থানার সেকেন্ড অফিসারের হাতে জমা করতেই দেখলাম থানার বড়বাবু অবশেষে আবির্ভাব হয়েছে। মধ্যবয়স্ক দারোগা সুদর্শন হালদার গোপ দোলাতে দোলাতে দেরি করে এসে অপ্রস্তুত হয়ে নিজেকে সামলানোর জন্য ব্যোমকেশকে একবার বাঁকা চোখে ভালো করে মেপে নিলেন। তারপর ভ্রুকুচকে বাজখাই গলায় বলে উঠলেন, কি আশ্চর্য, এই তো দেখছি পুরো সুইসাইডাল কেস। মিস্টার বক্সি, এই আমস্তিতে আপনার আগে কেউ হাত টাত দিয়েছে কিনা কিছু জানেন টানেন কি? মানে বুঝতেই তো পারছেন, বডির সাথে এটাও তো পরীক্ষাতে পাঠাতে হবে। ঘরটি অগোছালো বইপত্র আর নানান ডাক্তারি সরঞ্জামে ভর্তি থাকায় পুলিশ এখন ঘরটিকে তালাবন্ধ করে রিভলভারটি পরীক্ষা ও মৃতদেহটি লালবাজারে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিলেন। তারপর আমাদের সেখানে বিশেষ কোনো প্রয়োজন না থাকায় আমরাও সেখান থেকে বেরিয়ে চলে এলাম। দেখলাম ব্যোমকেশ যেন স্থির হয়ে থাকতে পারছিল না। পরপর 2-3টে সিগারেটে আগুন ধরিয়ে সে বলল, বুঝলে অজিত, এখন তো 10:30 পেরিয়ে গেছে। তোমার দোকানের আরেকটা চাবি তো প্রভাতের কাছে রাখা থাকে, তাহলে তোমার দোকানটিও এতক্ষণে নিশ্চয়ই খুলে গেছে। জলদি একটা গাড়ি রাখো তো। ভাবছি আজ কলেজ স্ট্রিট পাড়ায় গিয়ে তোমার বইয়ের দোকানেই নয় সারাটা দিন কাটিয়ে আসি। কি হে, এতে তোমার কোনো আপত্তি নেই তো? আমার আপত্তি করার কোনো প্রশ্নই নেই। এতদিন ব্যোমকেশের সাথে অনেকগুলি রহস্যের ভেদের সময় থাকতে থাকতে আমিও আজ অন্তত বুঝতে পারি যে আমার বন্ধুবরের চিন্তার জালে নিশ্চয়ই এমন কিছু একটা সূত্র আটকা পড়েছে
যে তার প্রকৃত রহস্যটি সমূলে উৎখাত করা না পর্যন্ত সে কিছুতেই শান্ত হয়ে থাকতে পারবে না। তবে ডাক্তারের এরকম আত্মহত্যার সাথে তার অন্য সন্দেহের কারণটা যে ঠিক কী সেটা অবশ্য আমার সহজে বোধগম্য না হওয়ায় অগত্যা একটা ভাড়ার গাড়ি ডেকে দুজনে একসাথে বইপাড়ার দিকে রওনা হলাম। ব্যোমকেশ যাওয়ার পথে শুধু অস্ফুট স্বরে আমাকে একবার বলল, আমার কি মনে হচ্ছে বলো তো, আজকের কাগজে পটলডাঙ্গার মেসের যে ছেলেটার মৃত্যুর খবরটা বেরিয়েছে সেটা আর আমাদের পাড়ার এই ডাক্তারের আত্মহত্যার মধ্যে কোথাও একটা জোরালো মিল আছে বলে আমার ধারণা। যদিও তোমার পুলিশ আশা করি এই প্রসঙ্গে আমার সাহায্য কোনো মতেই চাইবে না, তাও আসল সত্যটি জানার জন্য এটার রহস্যভেদ আমায় করতেই হবে। প্রভাত আমাদের একসাথে দেখে বেজায় আনন্দ পেয়ে মোড়ের মিষ্টান্ন ভাণ্ডার থেকে তক্ষুনি গোটা আষ্টে গরম গরম রাধাবল্লভী ও ছোলার ডাল এনে কলা পাতায় সাজিয়ে আমাদের খেতে দিল। তার সাথে সে 5 মিনিটের মধ্যে সর্দারজির ধাবা থেকে 3টে ভাড়ে করে গরম গরম চা নিয়ে আসতেই ব্যোমকেশ মুখে হালকা হাসি নিয়ে জলযোগ করে আমাদের অতি শান্ত স্বরে বলল, তোমরা বরং দুজনেই দোকানেই থাকো, আমি একবার নবতারা মেস ও ওখানকার থানা থেকে ঘুরে আসি। মনে হচ্ছে কথাটা পুরো না বলেই সে বিদ্যুতের গতিতে দোকান থেকে বেরিয়ে দ্রুত পায়ে কলকাতার জন অরণ্যে মিলিয়ে গেল। সমস্ত দিন তার অপেক্ষায় বইয়ের দোকানে ব্যবসার অন্যান্য কাজে অত্যন্ত অস্বস্তির সাথে কাটল। তবে জলখাবারের প্রবল ও মানসিক উত্তেজনায় দুপুরেও তেমন খিদে পেল না। তবে বিকেল 4টের কিছু আগে ঘর্মাক্ত অবস্থায় ব্যোমকেশ দোকানে ফিরে আসার সাথে সাথে প্রভাতকে ইশারা করলাম। তক্ষুনি সে কাছের ধাবা থেকে যা খাবার পাওয়া যায় তা আনতে চলে গেল। তাকে দেখে বুঝতে পারলাম যে ব্যোমকেশের বাইরের পরিপাটি অবিন্যস্ত লাগলেও তার কপালে আজকের সকালে ঘনীভূত ভ্রুকুটির মেঘটি কেটে গেছে। সে অত্যন্ত স্বাভাবিকভাবে জলযোগ করে চশমার কাচটি কাপড়ের খুঁটি দিয়ে মুছতে মুছতে বলল, অজিত, তুমি তো কলমজীবী। মানুষের মনের খুব গভীরে প্রবেশ করে যে কোনো চরিত্র তোমাদের কলমে জীবন্ত হয়ে ওঠে ঠিকই, কিন্তু তা সত্ত্বেও কলমজীবী না হয়েও কিছু মানুষের গুণের পরিণাম তোমাদের কাছ থেকে যে চিরকালই অজানা থেকে যায়, এটাই একমাত্র বড় আক্ষেপের। আমি শান্ত স্বরে তাকে বললাম, তোমার কথা শুনে বেশ বুঝতে পারছি যে তুমি দুটি হত্যার প্রকৃতি সম্পর্কে যা বলবে তা একেবারেই প্রভাতে মেঘডম্বরমের মতো। ব্যোমকেশকে দেখলাম গম্ভীরভাবে কিছুক্ষণ চুপ থেকে তারপর ধীরে ধীরে বলতে আরম্ভ করল। আজ থেকে 32 বছর আগে মেডিকেল কলেজ থেকে এক কৃতি ছাত্র পরীক্ষায় গোল্ড মেডেল পেয়ে এডিনবেরাতে এমডি পড়তে যায়। সেখান থেকে বেশ নামডাক করে দেশে ফিরে আসে। এদেশে এসে সেনাবাহিনীর হাউস ফিজিশিয়ান হয়ে বেশ কিছুকাল কাটায়। যখন ডাক্তারির ছাত্র হিসাবে সে কলকাতায় পড়াশোনা করছে তখন সে প্রেমে আঘাত পায় এবং এক নতুন কুমারীর সঙ্গে অন্য এক প্রেমলীলা চালায়। প্রেম গাঢ় হওয়ার ফলস্বরূপ তারা দৈহিক বন্ধনে আবদ্ধ হয়। প্রেমিকাটি ছিল নিম্নবিত্ত পরিবারের মেয়ে, যদিও তার মতো কৃতিমান ছেলের পক্ষে সেই সময় এমন পদস্খলন নতুন নয়। কাজেই সে এখানকার পাঠ চুকিয়ে যথাসময় বিদেশে পড়তে গেল। কিন্তু এদেশে তার ঔরসের পরিণাম সম্পর্কে তার কোনো ভূক্ষেপ রইল না। আমি একমনে তার বিবরণ শুনতে শুনতে উৎসাহী হয়ে গেলাম। ততক্ষণে প্রভাত আরও 3 কাপ চা এনে আমাদের দিয়েছে এবং আগ্রহের সাথে সেও একটা মোড়া নিয়ে ব্যোমকেশের গল্প শুনতে লাগল। ব্যোমকেশ আর একটা সিগারেট জ্বালিয়ে বলতে শুরু করলো, তিনি বিলেতের পাঠ শেষ করে দেশে ফিরে আসে। প্রথম দিকে সিভিক ডাক্তার হিসাবে প্র্যাকটিস করতে থাকেন। তারপর আস্তে আস্তে সে বিষতত্ত্ব ও ভেনোমোলজি নিয়ে গবেষণা করতে করতে একজন সফল ভেনোমোলজিস্ট হয়ে ওঠেন। এসব ঘটনার মধ্যে 22 বছর আরও কেটে যায়। তিনি তখন
মধ্যবয়স্ক একজন পরিণত ডাক্তার ও তার সাথে স্বনামধন্য ডাক্তারবিদ্যার শিক্ষক হিসাবে বেশ খ্যাতি লাভ করেন। তিনি তার মেধা ও কৃতিত্বের বলে প্রায় ধন্বন্তরী সমতুল্য হয়ে ওঠেন। এভাবে আরো 12টি বছর স্বাভাবিকভাবেই পার হয়ে গেছে। অবশ্য বর্তমানে তিনি অবসর নেওয়ার পরে একটি স্বল্প মূল্যের ক্লিনিক খুলে সেবা ও প্র্যাকটিস একই সাথে চালাচ্ছিলেন। সম্পূর্ণ ভুলে যাওয়া তার সেই অতীত জীবনের ফলাফলটিকে তিনি আক্ষরিকভাবেই জীবন থেকে সরিয়ে এখন অনেক দূরে চলে এসেছেন। তবে সেদিনের ওই মেয়েটি মধ্যবিত্ত সামাজিকতার ঊর্ধ্বে ওঠার মতন সাহস ছিল না। তাই তিনি সেদিনের সেই সদ্যজাত শিশুটিকে কাছের এক খ্রিশ্চান ফাদার ফেয়ারবনের কাছে রেখে এসেছিল, যাতে সে অন্তত সঠিক আলোর দিশা দেখতে পেয়ে একদিন মানুষের মতন মানুষ হতে পারে। অবশ্য সেই হতভাগিনী তার ছেলের হাতে অজান্তেই বেঁধে রেখেছিল ভবানী নামের একটি জন্মকবচ, যা হয়তো কোনো এক দুর্বল মুহূর্তে ভবানীচরণ বসু নামে সেই ব্রিলিয়ান্ট পড়ুয়া অর্থাৎ প্রেমিক তার হাতে বেঁধে দিয়েছিল, ভবিষ্যতের অনেক ভালো থাকা, ভালোবাসা, পূর্ণতা পাওয়ার লোভ দেখিয়ে। যদিও শিশুটিকে হোমে দেওয়ার পর সেই মেয়েটি আত্মঘাতী হয় বলেই আমার ধারণা। আমরা অবাক হয়ে ব্যোমকেশকে দেখতে দেখতে তার আশ্চর্য কাহিনী শুনতে লাগলাম। ব্যোমকেশ একটু থেমে আবার বলতে লাগলো। তারপর সেই অনাথ শিশুটি সবার সাথে ধীরে ধীরে বড় হতে লাগলো খ্রিস্টানদের কর্মশালায়। একদিন সে বিএ পাশ করে অ্যাটকিন্স অ্যান্ড রজার্সে মেডিকেল ক্যানভাসারের পদের চাকরি পেল। এই পর্যন্ত সব ঠিকঠাক চলছিল, কিন্তু গন্ডগোল বাঁধল মাস 2 আগে। ওই কোম্পানির তৈরি এক প্রকার পেনিসিয়া জাতীয় সব রোগ সারানো যায় এমন একটি বড়ি প্রচার করার উদ্দেশ্যে হঠাৎ এসে পৌঁছায় প্রবীণ ডাক্তার ভবানীচরণ বসুর কাছে। সে নিজে খুবই সরল সাদাসিধা, অতীত বর্তমান কিছু না জেনেই খুব সহজে আস্তে আস্তে ভাব জমিয়ে ফেলল তার অবৈধ পিতা সেই বৃদ্ধ ডাক্তারটির সাথে। চেহারায় তাদের সামান্য মিল থাকলেও তা সম্পূর্ণ কাকতালীয় বলেই হয়তো দুঃস্বপ্নের কোনো কালো পর্দা তখনও এসে নামতে পারেনি তাদের এই অসমবয়সী বন্ধুত্বের মাঝে। অবশ্য এর মধ্যেই ডাক্তারটি কথায় কথায় জেনেছে যে পিতৃমাতৃহীন ওই শিশুটির খারাপ ভাগ্যের কাহিনী। নিজেও তাকে উৎসাহ দিয়েছেন এটা শুনে যে এই যুবকটি প্রতিকূলতার সত্ত্বেও খ্রিস্টান মিশনারিদের সাহায্যে শেষমেশ জীবিকা অর্জনে সফল হয়েছে। আজ পর্যন্ত কঠিন পরিশ্রমটাকেই সে তার জীবনের একমাত্র মূল মন্ত্র বলে মেনে এসেছে। তার লড়াইয়ের দিনরাত্রিগুলিতে একটি উজ্জ্বল তারাই তাকে সবসময় পথ দেখিয়েছে। তার বিশ্বাস সেই তারাটি তার অতি আপন, তার জীবন থেকে প্রতারিত হওয়া আত্মঘাতী সেই মানুষটি অর্থাৎ তার মা। এর মধ্যে একদিন এলো সে কুণ্ঠিত ও রুগ্ন শরীরে, রক্ত আমাশায় ভুগছিল। তাই সে চায় প্রফেসর বসুর কাছে একবার নিজেকে দেখিয়ে দ্রুত এই রোগের থেকে মুক্তি পেতে। কিন্তু তার সেই রোগ মুক্তির আশাই তার কাল হয়ে দাঁড়ায়। তাকে খুশি মনে পরীক্ষা করতে গিয়ে ডাক্তার তার হাতে বাঁধা অবস্থায় দেখতে পেল সেই কবচটি, যেটি কখনো তিনি তার প্রেমিকার হাতে পরিয়ে দিয়েছিলেন। এটাই সেই ভবানী নামের কবচ। ডক্টর বসু খুব বিচক্ষণ মানুষ। মুহূর্তের মধ্যে তিনি সবটা আন্দাজ করে ফেললেন। তার প্রেমের ফলস্বরূপ ভেবে ভেতরে ভেতরে তিনি ভীষণ প্রতারিত বোধ করলেন। তাই সেদিন তার মাথায় বিষবৈদ্য হয়ে ওঠার প্রবল নেশা ভর করে উঠল। ভাবলেন যে এতদিনের গড়ে তোলা সুনামের নকল সাম্রাজ্যটি যদি হঠাৎ ভেঙে পড়ে যায়, এই অবৈধ পিতৃ পরিচয় কোনোভাবে প্রকাশ পেলে, তাই এবারে তিনি নিজেও ভয় পেলেন। অবশেষে সেই ভয়টি তাকে দিয়ে এক বিভীষিকাময় ঘটনা ঘটাতে বাধ্য করল। তাই তিনি কাঁচের সিরিঞ্জ করে ছেলেটিকে নিয়মিত পরীক্ষা করে দেখার ছলে তার ধমনীতে দিতে থাকলেন ক্যাডমিয়াম জাতীয় মারণ বিষ। বিষবৈদ্য এবার নিশ্চিত হলেন যে এই বিষের অল্প অল্প প্রয়োগে ছেলেটি তাড়াতাড়ি মৃত্যু হলেও তা হবে ডায়রিয়া জাতীয় রোগের দুর্বলতার কারণে, আর সাথে খুনিটিও থেকে যাবে অপবিজ্ঞানের আশ্রয়। তাই ক্রমশ তিনি নিয়মিতভাবে তাকে মৃত্যুর পথে ধীরে ধীরে এগিয়ে দিতে থাকলেন
এক সার্থক বিষ বৈদ্যের মতো। এক স্বনামধন্য ধর্মান্তরী ডাক্তার ক্রমে পরিণত হলেন এক মারাত্মক খুনি রূপে। যে সম্পর্ক একদিন তার কাছে ছিল যৌবনের নিছক একটা খেলার মতো, আজ তা সেই একমাত্র প্রমাণটিকে সশরীরের সামনে পেয়ে তিনি নিয়ন্ত্রণ রাখতে পারলেন না তার অসামান্য বিদ্যার আড়ালে লুকিয়ে থাকা সেই অধর্মী বিষবৈদ্যকে। একটি নিরপরাধ ও সরল যুবকের অসহায়তায় এই মৃত্যুর গ্লানি আজ সমাজের পাকে ভরা সাগর থেকে হঠাৎ যেন আবির্ভূত হয়ে আমাদের তিনজনকে আচ্ছন্ন করে তুলল। প্রভাত নিজেও এরকম অপার্থিব দাম্পত্যের এরকম পরিণতি বলেই হয়তো হাত দিয়ে মুখ ঢেকে সেই অদেখা মৃত তরুণীটির কথা ভেবে ফুপিয়ে কেঁদে উঠল। ব্যোমকেশ তবুও তার নির্মম কণ্ঠে কাহিনীর শেষটা বলতে গিয়ে যেন তার গলাটা হালকা কেঁপে উঠল। কাগজে আজ একজন অসহায় যুবকের অপমৃত্যু ও তার দেহের ক্যাডমিয়ামের উপস্থিতির খবরটা পেয়ে ডাক্তারের মনে হয়তো তীব্র অনুশোচনা জন্মায়। অপরাধবোধের ভীষণ জ্বালাতে তিনি তার কাছে থাকা ওয়েবলিয়ান স্কট কোম্পানির বানানো 38 ক্যালিবারের বন্দুকটি নিজের গলায় স্পর্শ করে ঘোড়া টেনে দেন। তার সামাজিক পরিস্থিতিকে কোনোভাবে নষ্ট না করে পিতৃ পরিচয়ের প্রমাণ পাওয়া সত্ত্বেও এক নিরপরাধ সৎ পরিশ্রমী ছেলেকে নিজের হঠকারী সিদ্ধান্তের জন্য বিষ দিয়ে ক্রমে ক্রমে শেষ করে দেওয়ার অপরাধ যে তাকেও ধীরে ধীরে আত্মহত্যার পথে নিয়ে যাবে, হায় রে, তখন কি আর সেটা তিনি জানতেন? সমাজের স্বীকৃতি না পেল পুত্র হত্যার জ্বালা আর অপরাধবোধ তো নিছক কিছু কম নয়। যদিও সেই ছেলেটি মরবার আগে তার আসল খুঁটির পরিচয়টিও জানতে পারল না, আর তার সাথে সেই হতভাগ্যটির এও অজানা রয়ে গেল যে তাকে কেন শাস্তি পেতে হলো। আজ ডাক্তারের ঘরে রাখা নানা আশ্চর্যের বস্তুর মধ্যে কয়েক মাসের পুরনো একটি ক্যাডমিয়ামের টিউব দেখতে পেয়ে তা আমাকে এইসব সন্ধানের দিকে টেনে নামায়। এর আগে অবশ্য কাগজে লেখা মেসের মৃতদেহে পাকস্থলীতে ক্যাডমিয়ামের উপস্থিতি আমাকে আগেই ভাবিয়ে তুলেছিল, কারণ এই ধরনের প্রাণঘাতী বিষ সাধারণত ব্যাটারি জাতীয় জিনিস বা কেমিক্যাল কারখানার বাইরে যে খুব সহজে পাওয়া যায় তা নয়। তাই আজ থানায় বসে মৃত ও হতভাগা জয়দীপ রোজারিও নামের সেই যুবকটির সমস্ত বিবরণ সংক্রান্ত ময়নাতদন্তের রিপোর্টের সাথে সেই ভবানী নামক জন্মকবচটির ফটো দেখতে পেয়ে ঘটনাগুলির কারণকে একে একে জোড়া দিয়ে অবশেষে যবনিকা পতন সম্ভব হয়। তার মুখ থেকে এই কাহিনীর সমস্তটা শুনে আমাদের কারোর মুখ থেকেই আর কোনো কথা সরছিল না। আমরা দোকান বন্ধ করে বাড়ি ফিরে আসলাম। আমার বন্ধুবর ব্যোমকেশ বক্সীর আশ্চর্য বিচক্ষণ শক্তি ও তার চিন্তা জগতের গভীরতার মাপ পাওয়া যে কত কঠিন তা আজ আরও একবার বুঝতে পারলাম। বাড়ি ফেরার পরেও ভুলতে পারছিলাম না যে বাবা, মা ও ছেলের এই তিনটে জীবনের এরকম শোচনীয় পরিণতি আশা করি কারোর কল্পনাতে ছিল না। তবে ব্যোমকেশের মেধার শক্তির প্রমাণ আবার পেয়ে তার জন্য গর্বে আমার বুক চওড়া হয়ে উঠল।